যে সময়টিতে অন্তর্জাল রিলিজ পেল সে সময় অনেক তারকা সমৃদ্ধ একটা সিনেমা হিসেবে আমরা এটাকে দেখি এবং অন্তর্জালের মাধ্যমে উঠে এসেছিল আমাদের এই সাইবার সিকিউরিটি থেকে শুরু জি, করে জি। আমাদের প্রজন্মের যে একটা উত্থান সে ব্যাপারটাও কিন্তু অন্তর্জালে উঠে এসেছে। এই সিনেমাটি নিয়ে যদি একটু বলতেন। তখনকার সময়ে আমার মনে হয় যে সবচেয়ে আধুনিক একটা গল্প ছিল। এখানে খুব বেশি দিন আগের কথা খুব না, বেশি দিন কিন্তু আগের কথা না, কিন্তু কম্পারেটিভলি ভিএফএক্স বেজ একটা ছবি। আমাদের ডিরেক্টর ছিলেন দীপঙ্কর দীপন। উনি অসম্ভব পরিশ্রম করেছেন সেইখানে, এবং আপনারা হয়তো খেয়াল করেছেন যে একটা বড় অংশ অন্তর্জালের গ্রিন স্ক্রিনে শুটিং হয়েছিল। তো বাংলাদেশে এত বড় অংশ গ্রিন স্ক্রিনে শ্যুট এর আগে হয়তো অন্য কোনো মুভিতে হয়নি। আমরা অন্তর্জালে যেটা করেছিলাম। তো নিশ্চয়ই ভবিষ্যতে আরও অনেক ভালো ছবি আসবে যেখানে ভিএফএক্সের আরও ভালো কাজ হবে। চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি মাল্টিমিডিয়া বিশেষজ্ঞ শাহ আমির খসরুর কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতে যেটা বলছিলাম যে আপনি শিক্ষকতায় ছিলেন, এখনো আছেন। জি। এবং সেই সাথে সিনেমার প্রডিউসার থেকে শুরু করে মাল্টিমিডিয়ার নানান সেক্টর আপনার কাজ করার অভিজ্ঞতা আছে। সব অভিজ্ঞতাগুলো একটু একটু করে শুনতে চাই। বিনয়ের সাথে বলছি, বিশেষজ্ঞ কথাটা একটু মনে হয় বেশি হয়ে যায়। আমি আসলে অনেকগুলো সেক্টরে কাজ করেছি। এখন একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি খণ্ডকালীন শিক্ষক হিসেবে। আমি বেসরকারি টিভি চ্যানেলে অনেকটা বড় সময় কাটিয়েছি। দেন আমরা একটা প্রোডাকশন কোম্পানি করি, আমরা একটা ফিল্ম প্রডিউস করেছিলাম, ছবিটার নাম ছিল অন্তর্জাল। এর বাইরে আমি বিশ্বব্যাংকের একটা প্রজেক্টে আমি কিছুদিন কাজ করেছি বাংলাদেশের কোঅর্ডিনেটর হিসেবে। সেটা পোস্ট প্রোডাকশন আর সেক্টরের একটা ওদের কর্মশালা ছিল, পোস্ট প্রো ট্যালেন্ট ল্যাব, সেই সেক্টরটা আমি কাজ করেছি। অন্তর্জালের কথাটাই আমরা শুনছিলাম। যে সময়টিতে অন্তর্জাল রিলিজ পেল সে সময় অনেক তারকা সমৃদ্ধ একটা সিনেমা হিসেবে আমরা এটাকে দেখি এবং অন্তর্জালের মাধ্যমে উঠে এসেছিল আমাদের এই সাইবার সিকিউরিটি থেকে শুরু করে আমাদের প্রজন্মের যে একটা উত্থান সে ব্যাপারটাও কিন্তু অন্তর্জালে উঠে এসেছে। এই সিনেমাটি নিয়ে যদি একটু বলতেন। তখনকার সময়ে আমার মনে হয় যে সবচেয়ে আধুনিক একটা গল্প ছিল। এখানে খুব বেশি দিন আগের কথা না, কিন্তু কম্পারেটিভলি ভিএফএক্স বেজ একটা ছবি। আমাদের ডিরেক্টর ছিলেন দীপঙ্কর দীপন। উনি অসম্ভব পরিশ্রম করেছেন সেইখানে, এবং আপনারা হয়তো খেয়াল করেছেন যে একটা বড় অংশ অন্তর্জালের গ্রিন স্ক্রিনে শুটিং হয়েছিল। তো বাংলাদেশে এত বড় অংশ গ্রিন স্ক্রিনে শ্যুট এর আগে হয়তো অন্য কোনো মুভিতে হয়নি। আমরা অন্তর্জালে যেটা করেছিলাম। তো নিশ্চয়ই ভবিষ্যতে আরও অনেক ভালো ছবি আসবে যেখানে ভিএফএক্সের আরও ভালো কাজ হবে। তো অন্তর্জাল নিয়ে প্রসঙ্গ যেহেতু আসছে, আমি একটু বলি। আমি পরবর্তীতে যখন পোস্ট প্রো ট্যালেন্ট ল্যাবে ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্টে কাজ করি, তখন আমরা একটা জিনিস খেয়াল করলাম যে পোস্ট প্রোডাকশন সাইডে বাংলাদেশ অনেক পিছনে। আমরাও যখন অন্তর্জালের ভিএফএক্সের কাজ করেছি, আমরা কিন্তু পার্শ্ববর্তী দেশে যেয়ে কাজ করতে হয়েছে, কারণ আমাদের দেশে এত বড় সেট আপ নেই। তো পোস্ট প্রোতে আমরা খেয়াল করলাম যে এই সেক্টরটা একটা বিশাল সেক্টর, বিলিয়ন ডলারের বিজনেস। আপনি হয়তো দু একটা দেশের নাম আমি বলতে পারি, যেমন থাইল্যান্ড, আপনার সিঙ্গাপুর, এখন ভিয়েতনাম। তারা কিন্তু তাদের ফিল্ম যতটুকু এগিয়েছে তার চেয়ে বেশি কিন্তু পোস্টের সাইডে কিন্তু তারা ওয়ার্ল্ড ওয়াইড বিশাল একটা টেকনিক্যাল সাপোর্টের একটা বড় হাব তৈরি করতে পেরেছে। আমরা যদি আপনার ক্যারিয়ারের দিকে একটু যাই খসরু ভাই, যে আপনি যখন ক্যারিয়ার শুরু করেছিলেন আজ থেকে 18 বছর আগে একটি বেসরকারি চ্যানেলে আপনার কাজ শুরু। জি, আমি একটি বেসরকারি টেলিভিশনের মাধ্যমে আমি যাত্রা শুরু করি আমার ক্যারিয়ার। তো সেই জায়গাটাতে কিন্তু আপনি যখন কাজ শুরু করেছেন তখনও বলা যায় আমরা অনেকটাই সনাতনী পদ্ধতিতে আমাদের সব কাজগুলো করতাম, রেকর্ডিং থেকে শুরু করে প্রোডাকশনের কাজে। যদিও বাংলাদেশ সেদিক থেকে বাংলাদেশ এখনো অনেক উন্নত পর্যায়ে যেতে পারেনি, পুরো সেটআপটা বাংলাদেশে নেই, কিন্তু তারপরেও দেখা গেছে যে কিছুটা উন্নতি বা কিছুটা সংযোজন হয়েছে, যেটি আমাদের জীবনকে সহজ করেছে, এই সেক্টরের মানুষগুলোর কাজকে সহজ করেছে। আপনার ক্যারিয়ারের দিকটা কিভাবে ওই সময়টা থেকে এখন অবধি একই ট্র্যাকে এগিয়ে যাচ্ছে? আমি যখন শুরু করেছিলাম আমার ক্যারিয়ার, তখনের সাথে এখন তো 2026, আমার মনে হয় আমরা পৃথিবীর তুলনায় অনেক পিছিয়ে আছি। আমাদের দেশে তো অধিকাংশ এখন তরুণ। আপনি দেখেন আমাদের সবার হাতে মোবাইল ফোন। আমরা কিন্তু স্ক্রল করে ওয়ার্ল্ডের বিভিন্ন
কন্টেন্ট আমরা হয়তো দেখছি, কিন্তু আমার মনে হয় যে আমরা পোস্টের ক্ষেত্রে আমরা এখনও ওয়ার্ল্ড ক্লাস মানের যেতে পারিনি। আমরা টেকনিক্যাল পিপুল আছে, ধরেন আপনার ভালো ক্যামেরা পার্সন এই দেশে আছে, ভালো এডিটার আছে, আপনার সাউন্ডের খুব ভালো ক্রু আছে, কিন্তু আমাদের হাবটা তৈরি হয় নাই। আর আমি যখন কাজ করেছি, আমি নিজেও একজন ভিডিও এডিটর হিসেবে আমার কেরিয়ার শুরু হয়, পরবর্তীতে আমি ডিরেকশানে আসি। কিন্তু আমরা যখন কাজ করেছিলাম তখন তো একটা অ্যানালগ মিডিয়া ছিল, সেই সময়ের তুলনায় এখন কিছু ডিজিটাল হয়েছে। কিন্তু আপনি যদি পার্শ্ববর্তী দেশে যান অথবা সিঙ্গাপুর অথবা ভিয়েতনামে যান, তো আমরা কিন্তু সেই অনুপাতে আমরা অনেক পিছনে। তারা কিন্তু এআই নির্ভর অনেক কাজ করছে, আমরা কিন্তু সেইভাবে কাজ করছি না। আমার মনে হয় আপনি অন্যভাবে নিন না, আমরা যে স্টুডিওতে বসে আছি, হয়তো পৃথিবীর অনেক দেশে এই ধরনের স্টুডিও এখন বিলুপ্তির পথে, কারণ টেকনোলজি অনেক এগিয়ে গিয়েছে। আমরা তো অনেক নায়ের গল্প শুনছি, জি। আমি একটু আপনার কাছে আসার গল্প শুনতে চাই। আপনি যেহেতু নিয়মিত তরুণদের সাথে ইন্টারাকশনের একটা সুযোগ আপনার আছে, জি। যেহেতু আপনি একজন শিক্ষক, তরুণদেরকে নিয়ে আমরা কিভাবে এই কাজগুলোকে এগিয়ে নিতে পারি বা সার্বিক প্রেক্ষাপটকে পাল্টে দেবার জন্য আমাদের এই মুহূর্তে করণীয় কি? বাংলাদেশে অনেকে বলে যে গার্মেন্টস অনেক বড় একটা শিল্প। আমার মনে হয় যে প্রোডাকশন সেক্টরে যদি নজরদারি দেওয়া হয়, তাহলে এইটা সবচেয়ে বড় শিল্প হয়ে দাঁড়াবে। কেন? আমি যেহেতু প্রায় 15 বছর ধরে শিক্ষকতা করি, আমরা কিন্তু দেখেছি আমাদের তরুণরা কিন্তু অনেক মেধাবী। এছাড়া আপনি যদি খেয়াল করেন, বাংলাদেশে কিন্তু লোকেশনের দিক থেকে অনেক বৈচিত্র্যময় একটা লোকেশনের দেশ আমাদের, ঋতুর বৈচিত্র্য আছে। আর আরেকটা বিষয়, বাংলাদেশ কিন্তু বাংলা ভাষাভাষী দেশ হিসেবে 7ম দেশ, আমি যতটুকু জানি। প্রায় 30 কোটির উপরে হয়তো বাংলা ভাষাভাষী মানুষ পৃথিবীতে এখন বসবাস করে। আমার ভাষা, কৃষ্টি কালচার, লোকেশান, এগুলোকে যদি আমরা ব্র্যান্ডিং করতে পারি, আমাদের তরুণরা যদি এই সেক্টরটা নিয়ে কাজ করে, তাহলে আমার মনে হয় যে এটা অনেক বড় একটা সেক্টর হবে। আপনি হয়তো জানেন, কিছুদিন আগে একটা পরিসংখ্যানে দেখলাম যে 1,80,00,000 উপরে শিক্ষিত তরুণ এখন আমাদের বেকার, তারা বলছে আর কি। তো আমার মনে হয় যে এই তরুণদেরকে যদি আমরা যদি একটু নার্চার করি এই ক্রিয়েটিভ সেক্টরে। রিসেন্টলি তো আমাদের গভর্নমেন্ট ক্রিয়েটিভ ইকোনমি নিয়েও তারা অনেক কাজ করছে, কিন্তু ক্রিয়েটিভ ইকোনমির একটা বড় বড় বিল্ডিং বানিয়ে ফেললাম, ব্যাপারটা এরকম না। তাদের স্কিলটাকে যদি আমরা একটু প্রপারলি যদি নার্চার করে তাদেরকে যদি এই সেক্টরে আনা যায়, সেটা হতে পারে টেকনিক্যাল ক্রু হিসেবে, অথবা মেকার হিসেবে, অথবা অ্যাক্টর অ্যাক্ট্রেস হিসেবে। আমার মনে হয় যে এখানে অনেক বড় একটা সম্ভাবনা, কারণ আমাদের তো তরুণের সংখ্যা বেশি। অনেক ক্ষেত্রে বলা থাকে যে বিপুল জনগোষ্ঠী বা বিপুল জনসংখ্যা একটা দেশের জন্য বোঝা, আবার আরেক দিক থেকে এই জনগোষ্ঠীকে যদি আসলে ঠিকঠাক ট্রেন করা যায়, এটি অনেক বড় একটা আশীর্বাদ হয়ে উঠতে পারে আমাদের জন্য। হ্যাঁ, আপনার সাথে আমি একমত। যেহেতু আমরা অন্তর্জালের প্রসঙ্গটা শুরুতে এনেছিলাম, এই সিনেমার প্রডিউসার আপনি, সামনে এই ধরনের আরো সিনেমার প্রোডাকশনের কাজের কোনো অগ্রগতি হচ্ছে কিনা? জি, আমরা নিয়মিতই কাজ করে যাচ্ছি, আমরা প্রায়ই এটা নিয়ে মিটিং করছি, নতুন প্রোডাকশনে আমরা হাত দিব। কিন্তু আমাদের দেশে হচ্ছে, আপনি হয়তো জানেন, আমাদের দেশে বড় বাজেটের কাজ হয় ঈদ কেন্দ্রিক, কারণ আমাদের দেশে এখনও সিনেপ্লেক্সগুলি একটু শহরমুখী, ঢাকার আশেপাশে, রাজশাহীতে আছে। সিনেপ্লেক্স না, আমাদের হচ্ছে সিঙ্গেল স্ক্রিনগুলোর অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে, খুবই খারাপ। ওখান থেকে আমরা যারা প্রডিউসার হিসেবে কাজ করি, তারা কিন্তু ওইখান থেকে কোনো টাকা আনতে পারেনি। তো গভর্নমেন্ট কিছু উদ্যোগ নিচ্ছে, এটা বেসরকারিভাবেও যদি হয়, টিকিটিং সিস্টেমটা যদি দ্রুত করা যায় এই দেশে, এবং হলগুলির মান যদি ভালো হয়, তাহলে আমরা যারা প্রডিউসার হিসেবে কাজ করতে চাই, ভালো ছবি বানাতে চাই, কারণ আমরা তো একটা স্বপ্ন দেখি ভালো ছবি, সেই সাথে কিন্তু এটাও স্বপ্ন দেখি যে আমরা যে অর্থটা লগ্নি করলাম সেই টাকাটা ফিরে আসুক। অন্তর্জাল ছবি করে কিন্তু আমরা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত, যার দরুন কিন্তু আমরা এখনও ছবিতে হাত দিতে পারিনি। এখন কিন্তু আবার প্রস্তুতি নিচ্ছি। আমার মনে হয় বাংলাদেশে অনেক প্রডিউসারের ক্ষেত্রে একই হিসেব, সবাই যে টাকা উঠাতে পারছে তা না। তবুও ভীষণ সাহসী একটি উদ্যোগ আপনারা, আমার ধারণা আপনারা তখনও বুঝেছেন যে এখানটা একটা বড় লসের মুখোমুখি আপনাদেরকে হতে হবে, তারপরেও আপনারা সাহস না, নিয়ে আমরা কাজটা সাহস করেছেন। করেছিলাম, ওই যে ভিএফএক্স নিয়ে আমরা কাজ করতে চেয়েছিলাম।
আমরা চেয়েছিলাম যে একটা ভিন্ন ধারায় ছবি হোক। এইবারও যে আমরা ছবি নিয়ে ভাবছি সেটাও আশা করি সেটাও একটা ভিন্ন ধারার ছবি হবে, যে ছবিটা আন্তর্জাতিক মহলে যেন সমাদৃত হয়, সেই ধরনের একটা ভাবনা নিয়ে আমরা অলরেডি কাজ করছি। দেখা যাক। সিনেমার কাজের প্রস্তুতি তো চলছেই, জি। এছাড়া বর্তমান ব্যস্ততা সম্পর্কে একটু জানতে চাই। আমার একটা একাডেমি আছে, মোশন স্কিলস একাডেমি। সেখানে আমরা মাস্টার ক্লাস করে থেকে এটার একটা উদ্দেশ্য আছে। এখানে ধরেন আমাদের শিয়াব শেয়ান ভাই, মেজবাহুর রহমান সুমন ভাই, তাদের মতো গুণী নির্মাতারা এসে তারা মাস্টার ক্লাস নিয়ে থাকেন। এখানে দেখা যায় যে ঢাকা এবং ঢাকার বাইরের তরুণরা যারা ফিল্ম নিয়ে কাজ করতে চায়, তারা তাদের অনেক আকাঙ্ক্ষা থাকে, অনেক প্রশ্নের, তারা এসে সরাসরি কথা বলতে পারে, অনেক কিছু জানার একটা সুযোগ থাকে। একটা মেলবন্ধন করার চেষ্টা করছি। ফিল্ম তো আসলে একটা কালেকটিভ মিডিয়া। একটা প্রডিউসারের অফিসে কয়েকজন মিলে আসলে একটা ছবি করা যায় না। সেখানে আপনার অনেক বড় একটা সেক্টরের এবং প্রত্যেকটা সেক্টরের সবাইকেই প্রয়োজন। তো আমরা আসলে চাচ্ছিলাম যে আমাদের সব সেক্টরের সাথে আমাদের, যেহেতু ছবি আমাদের আসবে আরও কিছুদিন পরে, এর মাঝেই যেন আমরা প্রত্যেকটা সেক্টরের সবার সাথে আমাদের সম্পর্কটা থেকে যাক এবং নতুনরা যেন কিছু কিছু শিখতে পারে। আর এর মধ্যে আমরা কিছু তরুণ মেধাবী তরুণদেরকেও যেন আমরা সংগ্রহ করতে পারি, যাতে পরবর্তী ছবিতে আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারি। যখনই আসলে প্রযুক্তিগত উন্নয়নের কথা হচ্ছে, তখন আসলে একটা নতুন টার্ম নিয়েও কথা বলার প্রসঙ্গটা চলে আসছে, সেটা হচ্ছে ভার্টিক্যাল ড্রামা। আপনার কাছে আসলে কি মনে হয় যে ভার্টিক্যাল ড্রামা যেভাবে আমাদের সবার মাঝে ছড়িয়ে যাচ্ছে, সেটাকে আমরা বাংলাদেশের মার্কেটে আসলে কতখানি এটা নিয়ে কাজ করতে পারবো, কতখানি সম্ভাবনা দেখতে পাচ্ছে? বিষয় হচ্ছে ব্যবসায়িকভাবে সফলতা। ভার্টিক্যাল ড্রামা এখন নেক্সট জেনারেশনের ড্রামা এবং ব্যবসায়িকভাবে এটাই সফল হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। উদাহরণ তো আপনি কোরিয়াকে যদি দেখেন, তারা $100 বিলিয়ন উপর আয় করেছে গত অর্থ বছরে। আমাদের তরুণদের হাতে মোবাইল ডিভাইস, তারা আসলে সময় করে ঘরে বসে নাটক দেখবে, সে সময়টা আসলে হয়ে ওঠে না। তো তারা কিন্তু স্ক্রল করে ফাঁকে ফাঁকে ড্রামা দেখছে। তা আমরা যদি এই সময়ের মধ্যে আমরা যদি ভার্টিক্যাল ড্রামায় যদি আমরা না যেতে পারি, আমরা তরুণদেরকে হারাবো। আমাদের তো সবচেয়ে বড় মানে বিষয় হচ্ছে আমাদের দর্শক বেশি, জনসংখ্যা বেশি। তো আমাদের হাতে সব কিছুই আছে, শুধু কন্টেন্টটা মেক করতে হবে। তা আমি এখানে বাংলাভিশন বাংলাদেশের খুব স্বনামধন্য একটি টিভি চ্যানেল, আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব তারাও যেন এই সেক্টরটা নিয়ে কাজ করে। কারণ বাংলাভিশনেও তো ডিজিটাল মিডিয়া অনেক কাজ করছে, টিভির বাইরেও তারা কাজ করছে। তো এটা যেহেতু সামনের ফিউচার ইন্ডাস্ট্রি, আমাদের যে গতানুগতিক যে সিরিয়াল বা নাটক 1 ঘন্টা বা 20 মিনিট বা 22 মিনিটের যে বিষয়গুলি আছে সেগুলি থাকবে, কিন্তু দর্শক কিন্তু চলে যাচ্ছে ভার্টিক্যাল ড্রামাতে। তো সময়ের সাথে যদি আমরা সেদিকে না যেতে পারি, তাহলে আমরা পিছিয়ে পড়ব। আর আপনি আরেকটা জিনিস একটু খেয়াল করবেন, ভার্টিক্যাল ড্রামাতে আপনার কৃষ্টি কালচারটা নিয়ে ওরা কাজ করে। ওরা কিন্তু ওদের দেশের ভৌতিক গল্প নিয়ে কাজ করে, আপনি হয়তো একটু খেয়াল করবেন। তো আমাদের দেশে কিন্তু অনেক পৌরাণিক গল্প আছে, একটা বিশাল ভান্ডার নিয়ে আমরা বসে আছি। কিন্তু আমাদের যদি আমাদের পুরনো সময়ের দিকে আমরা যাই, সেই সাহিত্য চর্চাতেই বলি কিংবা দাদা দাদির গল্পে মুখে শোনা গল্পের কথাই আমরা বলি। জি, তো আমরা জাস্ট শুধু ওইটাকেই যদি আপনি নাটকে কনভার্ট করতে পারি, আমাদের তরুণরা তো সেগুলিই চাচ্ছে। এবারে বিদায় নিতে হবে, সবশেষে আপনার শিক্ষার্থী, দর্শক, শ্রোতা যারা আছে তাদের জন্য যদি ছোট্ট করে কিছু বলার থাকে। প্রথমে কথা হচ্ছে, আমি বিশেষজ্ঞ পর্যায়ে কেউ না, আপনারা শুরুতে যেটা কথাটা বলেছেন বিনয়ের সহিত, আমি বলবো যে আসলে আমি মিডিয়ার একজন ক্রু, আমি কাজ করছি। কিছু শিক্ষার্থী আছে, তারাও আমাকে ফলো করে অনেকেই। তা আমরা সবাই মিলে আমরা ভালো কাজের একটা পরিকল্পনা আমার মাঝে আছে এবং সেইভাবেই কাজ করে যেতে চাই। আর তরুণ যারা আছে তাদেরকে বলবো যে আমাদের তো একটা বয়সের লিমিটেশন আছে, তারা যেন আরও ইন্টারন্যাশনাল মানের কাজ করে, তারা যেন এই দেশকে অনেক দূর নিয়ে যায়, সেটাই। আর এগিয়ে যাওয়ার পথে আপনিও আমাদের সাথে থাকবেন আশা করছি। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। ধন্যবাদ, আমাকে সুযোগ দিয়েছেন। ধন্যবাদ এই অনুষ্ঠানের প্রডিউসারকে,
এখানে যারা আছেন কলা কৌশলী, আপনাকে অবশ্যই থ্যাংক ইউ। ভালো থাকবেন আপনারা সবাই। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা বিশ্বর নূর টাওয়ার, ১১০ বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা ১২০৫, ফোন ৯৬৩২০৩০ থেকে ৪। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। জার্মান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, ১৮ বছর বয়সে আমরা যেসব কুসংস্কার সংগ্রহ করি তাই আসলে কাণ্ডজ্ঞান। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ 4টা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।